মাঝে মাঝে মনে হয় আমরা যাদের নিয়ে সবচেয়ে বেশি ভাবি তারা হয়তো আমাদের ভাবনাগুলো কখনোই জানে না। শুধু মন থামে না, একটা নাম, একটা অক্ষর বা কোনো না বলা প্রতিশ্রুতি সব কিছু মিলিয়ে হৃদয় নিজের মতো করে গল্প বানিয়ে নেয়। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো তোমাদের অনুভূতির ঠিকানায় রোকসানাস লাইফ ক্যানভাসে। আজ আমি পাঠ করব সালমা চৌধুরীর লেখা আমৃত্যু ভালোবাসিত কে উপন্যাসের 29তম পর্ব। চলো আর একটু গভীরে যাই, যেখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর এখনও ধরা দেয়নি। পর্ব নাম্বার 29। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে, টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30-এর দিকে শুয়েছে। আবির এখনও ফিরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে, আরও 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশী হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে, কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেয়ে কাঁপা কাঁপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেলে কণ্ঠের বলা কথাটা একসাথে হয় মেয়ে কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল, স্টপ! সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়ে আছে। কোন মেয়ে, কি বলেছে? আবির ভাই এখন কোথায়? কিছুই ভেবে পাচ্ছে না। কিছুটা ভেবে চিনতে মেঘ প্রশ্ন করলো, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করলো, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আছি। তানভীরও আছে আমার সাথে, চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গিয়েছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না, কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতেই। আসছে না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা আসতেছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে, ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতি যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম, উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশী সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না বেলকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে দেখেছে। পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা, আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতার অংশ, গানের লাইন, এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে উঠে মেয়ে। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাতাপুর নেওয়া পরীক্ষাতেও তো ভালোই মার্ক পায়, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢোক গিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই, এটা তোর লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতেই হবে, আর না হয়। এইটুকু বলে আবির থামলো। চোখে মুখে এক রাশ বিরক্তি আর ক্রোধ। 1 সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘে টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠেছে অষ্টাদশী সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গিয়েছিলেন? মেয়ে কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে।
মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলেই চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাই লেখা। দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? তখনই আবির আবার রুমে এসেছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরও বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন। আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানে বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পোড়া খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতাই পোড়ায়নি, পুড়িয়েছে অষ্টাদশী হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ দিয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরের ন্যায় বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানভীর হাজির হলো সেখানে। আজ তানভীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানভীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানভীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানভীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানভীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানভীর হয় মেঘে টপিক করতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানভীরকে আবিরের ছোট ভাই হিসেবে সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানভীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানভীরের সাথে পরিচিত হচ্ছে। কথার কথা লিমন বলে উঠল, তানভীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানভীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজধানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভাইয়া সব সময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানভীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবিরকে ভাইয়া ডাকিস, তোর বাকি ভাই বোনেরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেয়ে কেন ভাইয়া ডাকে না? তানভীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম বনু ভাইয়াকে একবার আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ার নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলল, পরে? তানভীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানভীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানভীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো। পরে আর কি, বড় কিছু বলার আগেই ভাইয়া চিৎকার দিয়ে উঠেছে। ভাইয়া বলে, ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নাই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু এখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলছে, আবির ভাইয়া। ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভুলে যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্ট সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টাপাল্টা কিছু বলে? তানভীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলছে যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির ভ্রুকুচকে প্রশ্ন করলো, কি বলেছে? তানভীর ঢোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ের বনুরে অনেক ভালো লাগছে। আবির কপাল কুচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানভীর আস্তে করে বলল, এমপির ছেলের বউ মানে এমপির মেয়ে ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো, কি? তানভীর চেয়ার থেকে উঠে ধরে গিয়ে রাকিবের পিছনে লুকিয়েছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানভীর রাকিবের পিছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি আমায় এভাবে মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলে আজ পর্যন্ত তুই আমার হাতে মার খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে, তানভীর তোর ভাগ্য ভালো, শালা হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানেন। আবির রাগান্বিত কণ্ঠে বলল,
তানভীর, তোরে আমি আগেই না করছিলাম মেঘের ওই বাড়িতে নেয়ার দরকার নেই, তুই জোর করছিলি বলে আমি নিয়েছিলাম। এমপির মেরে এমনি সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি, কই পাবো এটা বল শুধু। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লেগেছিল, আমি না করে দিছি, বলছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমায় আগে বলিসনি কেন? তানভীর তখনও রাকিবের পিছনেই লুকিয়ে আছে, ধীর কণ্ঠে বলল, এখানে চারজনের সামনে বলে যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে, বাড়িতে আমায় একা পেয়ে মার যে দিবা না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর আসছিল, এমপির ছেলে দেশে ফিরলে জানাইস তো। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরও ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে দুই ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক, আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রাতিরিক্ত দুশ্চিন্তায় গত দুরাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেয়েকে পরীক্ষা হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনও ঘুম থেকে উঠিনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে, তখনই চোখে পড়লো আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন, কিরে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেয়েকে আমি নিয়ে যেতে, যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, ওই ছেলের দিয়ে কোনো বিশ্বাস নেই, দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসলো। মানিয়া খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দিব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেয়েকে বুঝাতে বুঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক, শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরও বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনও গেট খোলা হয়নি। মেঘ আশেপাশের এত এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির আকস্মিক দুহাতে আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি, এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যে হাসিটা শুধু বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘ কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাহিরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তার হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা, আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন করেছে মেয়েকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। এই ছিল আজকের আমৃত্যু ভালোবাসি তোকে উপন্যাসের 29তম পর্ব। কিছু অনুভূতি স্পষ্ট হতে সময় নেয়, আর কিছু সত্য না চাইতেও ধীরে ধীরে সামনে চলে আসে। আজকের পর্ব যদি তোমার মনে একটু ভাবনা ঢেউ তুলে থাকে, তাহলে লাইক দিও, কমেন্টে তোমার অনুভূতিটা লিখে রেখো, শেয়ার করো প্রিয় বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ এখানেই বিদায়, কাল আবার নতুন অধ্যায় নিয়ে ফিরবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, গল্পে থেকো। আল্লাহ হাফেজ।